তো আমরা আজকে আলোচনা করব লোক সংস্কৃতি কি, লোক সংস্কৃতির স্বরূপ এবং বৈশিষ্ট্য। তো লোক সংস্কৃতি হচ্ছে যে সাধারণ মানুষের যে সংস্কৃতি, এবং সংস্কৃতি জিনিসটা কি? সংস্কৃতি জিনিসটা হচ্ছে আমরা যা আমাদের যা আছে তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এর ভিতরে আমাদের লোক সংস্কৃতির ভিতরে আছে আমাদের খাদ্যাভ্যাস আছে, আমাদের আচার আচরণ আছে, আমাদের পোশাক আশাক আছে, তাই না? পোশাক, তারপর হচ্ছে যে আমাদের সামাজিক অনুষ্ঠান, হুম, সামাজিক অনুষ্ঠান, রীতিনীতি, তারপরে যে আহ, আহ, এগুলো সবকিছু হচ্ছে আমাদের আহ, কি সংস্কৃতি। তো লোক সংস্কৃতি নিয়ে আমরা সোজা কথা সাধারণ মানুষের লোক সংস্কৃতি হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত, তাদের চিন্তায় ও কর্মের ঐতিহ্য অনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার আচরণ, অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প ও বিনোদন সবকিছুর উপরে গড়ে ওঠা সংস্কৃতি সহজ ভাষায় বলা হয় লোক সংস্কৃতি। যেমন মনে করো আমাদের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আমরা যেমন আমাদের দেশে আমরা কি করি, ধর্মীয় ও সামাজিক ভাবে আমরা এই যে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকতেছি। হ্যাঁ, আচার আচরণে যেমন মনে করো আমাদের সব ধর্মের মানুষই কি করে, মুরব্বীদের সাথে এক ধরনের আচরণ করে, ছোটদের সাথে এক ধরনের আচরণ করে। আমাদের প্রায় সব ধর্মের অনুষ্ঠানে কি হচ্ছে, আমরা বিশাল আয়োজন করতেছি, গ্রামবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাইকে কি করি, দাওয়াত দিয়ে খাওয়াই। হ্যাঁ, তারপর মনে করে জীবনযাপন প্রণালীতে আমরা কি দেখি, আমরা জীবনযাপনে দেখি যে আমরা সবাই বাবা মার সাথে থাকতেছি। হ্যাঁ, বুড়ো যারা হয়ে যাচ্ছে তাদের সেবা করতেছি। হ্যাঁ, আর আমাদের শিল্প বলতে কি আছে, আমাদের শিল্প বলতে মনে করো আমাদের তাঁত শিল্প, কুটির শিল্প ইত্যাদি যা আছে। আবার বিনোদনের মাধ্যম দেখো, আমরা বিনোদন গান গাইতে গেলে ঢোল বাজাচ্ছি, হারমোনিয়াম বাজাচ্ছি। আবার মনে করো কখনো কখনো এগুলো ছাড়াও এমনিও মাঝিরা গান গাচ্ছে, ভাই জারি গান, সারি গান। হ্যাঁ, এরকম করে আমাদের নানা ধরনের গীতিকা, এরকম অনেক কিছুই আছে। তো এই যে সব কিছু আমার সাধারণ মানুষের জীবন সম্পৃক্ত সম্পৃক্ত, আমরা তাহলে আমরা বলতে পারি সাধারণ মানুষের জীবন সম্পৃক্ত যা যা আছে, এগুলো সবকিছু হচ্ছে আমাদের কি, লোক সংস্কৃতি। তা আমাদের এই কালের মানে ইয়াতে বলা যায় মানুষের জন্মগ্রহণের পূর্বের সময় থেকে আচরিত যে ক্রিয়াকলাপ গুলো আছে এবং মৃত্যুর পরে নানা ধরনের আচার আচরণ পালন করা হয়, সবকিছুই কি আমাদের লোক সংস্কৃতির অন্তর্গত। যেমন আমাদের বাচ্চা যে কেউ যদি মনে করে মনে করো কারো বাচ্চা হবে কোনো মহিলার, তাহলে তাকে নিয়ে কিছু সামাজিক রীতিনীতি আছে। আবার কেউ মারা গেলে তাকে নিয়ে কিছু সামাজিক রীতিনীতি আছে। তো এরকম অনেক ধরনের কি রীতিনীতি আছে। তা আমাদের এই যে যে বিষয়গুলো এখানে সেগুলো লোক সংস্কৃতি বলা হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তো লোক সংস্কৃতি কি শুধু আমাদের এই গ্রামের মানুষেরই হতে পারে, শহরের মানুষের হতে পারে না? হ্যাঁ, তো এখন দেখো এক্ষেত্রে এই যে যে গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপারটা নিয়ে অনেকে এখন কি করতেছে, একটু ভিন্ন মত পোষণ করতেছে। বলতেছে না, আমাদের সংস্কৃতি তো শুধু আমাদের গ্রামীণ জনগোষ্ঠী না, আমাদের শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের শহরের জনগোষ্ঠী, তাদেরও কি আছে, অনেক বড় অবদান আছে। তুমি এই যে যে আমাদের অনেক ধরনের উম, ইয়ে যে ঐতিহ্য আছে সেগুলো সবকিছু গ্রামে শহরে সব জায়গায় একই। তো আমাদের একটা অভিন্নতা আলাদাভাবে আমরা দেখতে পাই, সেটা সেই অভিন্নতাটা হতে পারে, সেটা কোনো কোনো বিশ্বাসগত হতে পারে, কোনো নেশাগত হতে পারে, যেমন খাদ্যাভ্যাসে হতে পারে। খাদ্যাভ্যাসটা কেমন, দেখো আমরা এই যে আমরা এখানে যারা যারা আছি, আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে আছি, তাই না? এই যে লিলি আছে, আমরা ইশরাত আছি, আমরা এই যে লিলি যেমন এক উপজাতি সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়, কিন্তু তার খাদ্যাভ্যাসের মূল কিন্তু কি ভাত। আমাদেরও খাদ্যাভ্যাসের মূল হচ্ছে কি ভাত। আমাদের ভিতরে যেমন বিয়ে করলে মেয়ে বাপের বাড়ি থেকে জামাই বাড়ি যাচ্ছে, ওদের ভিতরেও কি বিয়ে করলে মেয়ে বাপের বাড়ি থেকে জামাই বাড়ি যাচ্ছে, এরকম অনেক কিছু আমাদের কি আছে, মিল আমাদের আছে। এখন সোজা কথা হচ্ছে যে আমাদের ফোক কালচার বা ইয়েতে এই সব কিছুই আমাদের ধরতে হবে। এটাতে কোনো স্কুল, কলেজ, কলকারখানা, আদালত, অফিস, এই সব কিছুর ভিন্ন ভিন্ন একটা কি আছে, ক্ষেত্র আছে। আর সবকিছুই আমাদের লোক সংস্কৃতির একটা ইয়ে হয়ে যাচ্ছে, কারণ আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। বাসের পিছনে অনেক সময় লেখা থাকে যে কি লেখা থাকে, দেখবো তোমরা হয়তো বা খেয়াল করলে দেখবা যে দেখবি আর জ্বলবি। হ্যাঁ,
আবার কোথাও কোথাও লেখা থাকে যে কি ব্যবহারে বংশের পরিচয়, তারপর কোথাও কোথাও লেখা থাকে শুধু দেখলে হবে, খরচা আছে না, এরকম করে অনেক কথা লেখা থাকে না। আবার মনে করো যেমন আমরা তোমরা তো বাথরুমে ছেলেদের বাথরুমে ছেলেদের বাথরুমে গেলে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু লেখা থাকে, থাকে কি না? ছেলে কে কে আছো? মর্জিনা, লিলি, ইশরাত। ছেলে কি শুধু আমি একা আছি? রেদা, ছেলেদের বাথরুমে কি হ্যাঁ কি লেখা স্যার। থাকে বল? সুন্দর সুন্দর লেখা থাকে না? যেমন আমরা আমরা যে সময় ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ডিপার্টমেন্টের পাশে ছিল চারুকলার ডিপার্টমেন্টের বাথরুম। ঠিক আছে? তো আমরা মাঝে মধ্যে ওই বাথরুম ঘুরতে দেখতাম। মানে আমরা ইচ্ছা করে ওই ওই চারুকলার ওই ইয়াগুলোতে ঘুরতে যেতাম, কারণ হচ্ছে যে ওখানে আহ বিভিন্ন ধরনের আর্ট বা বিভিন্ন ধরনের ছবি বা ইয়াগুলা আঁকা থাকতো। সেটা যদিও অশ্লীল ছিল, মনে করো শারীরিক সম্পর্কের, মেয়েদের নগ্ন শরীরের বা এরকম নানা ধরনেরই, কিন্তু এগুলো কিন্তু একটা কি আহ, অংশ আমাদের ভিতরে, আমরা এই চিন্তাগুলো ইয়ে করি, তাই না? যেমন ওখানে আমরা অনেক সময় প্রতিহিংসার পরায়ণ হয়ে কি করি, বা কোনো বাথরুমে কমন মানে পাবলিক টয়লেটে গিয়ে লিখে দিয়ে আসি যে কি এ এ আমাকে কল করুন, এই নাম্বার, একটা বন্ধুর নাম্বার দিয়ে আসি। ওই বন্ধু এমন অবস্থা হয় যে লাস্ট পর্যন্ত ফোন নাম্বার চেঞ্জ করতে হয়, তাই না? একবার আমি কি একবার বাথরুমে গেছি এক জায়গায়, টয়লেটে মানে ভার্সিটির, ওখানে যাই দেখি যে কিরে নাম্বার এটা চেনা চেনা লাগতেছে, কই জানি নাম্বারটা দেখছি। ওই মানে ওখানে আমার নাম্বারটা কে যেন লিখে রাখছে। আমি এই জন্য বলতেছিলাম কিরে কয়েকদিন ধরে এত মিস কল আসে কেন, বিভিন্ন নাম্বার থেকে মিস কল আসে কেন? তো এই সব কিছু কিন্তু আমাদের আহ ইয়া সংস্কৃতিরই অংশ। এখন তোমাদের হয়তো মনে হইতে পারে এগুলো তো তো স্যার অশালীন, আমাদের স্থূল, আমাদের শিক্ষক ছাত্রছাত্রীদের এরকম হয় না। হুম। তো কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন কালচারের দিক থেকে বা আমাদের ইয়ার দিক থেকে এগুলো দেখি, তাহলে এগুলো সবকিছুই কিন্তু কি আমাদের সংস্কৃতির অংশ। তোমরা দেখো যে তোমরা তো অনেকে বোরকা পরে বের হও, তাই না? বোরকা পরে কে কে বের হও? যেমন মর্জিনা, তারপরে শারমিন আক্তার, তোমরা সবসময় তোমাদেরকে বোরকাতেই দেখছি। এখন তোমরা বলো যে তোমরা যে সময় রাস্তাঘাটে বের হও বোরকা পরা অবস্থাতেও ছেলেরা তোমাদের দিকে কিভাবে তাকায়? ভালোভাবে তাকায়? কথা বলে না। এটাই হচ্ছে তাছাড়া আমাদের। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই তোমার কথা, একটু জোরে বলো। আচ্ছা, যাই হোক, এইগুলো সবকিছু আমাদের এতে আছে। তো আমাদের আবার এখানে মাথায় রাখতে হবে যে নির্বিচারে আমাদের সবকিছুকে লোক সংস্কৃতির প্ল্যাটফর্মে নেওয়া যাবে না। ঠিক আছে? এটা ঠিকও না। আমরা এখন ওই যে আমি বাথরুমে নগ্ন অশালীন ছবি দেখছি, এটা আমরা সংস্কৃতি হিসেবে তুলে নিতে পারবো না। যেটা সুন্দর, যেটা আহ আহ, সার্ব আহ, ইয়া সাবলীল, সেটাকে আমাদের কি করতে হবে? সংস্কৃতির অংশ হিসেবে নিতে হবে। এখন যেটা সুন্দর এবং সাবলীল, যেমন আমাদের দেশে বিয়ে করলে কি ওই জামাই বউ সবার সামনে কিস করে? করে না। ঠিক আবার দেখো, ইউরোপিয়ান কান্ট্রিতে তুমি যদি বিয়ে করো তোমাকে সবার সামনে জামাই বউকে কিস করতে হবে। ওখানে বলা হয় ইউ মে কিস নাও। আর আমাদের দেশে যদি জামাই বউয়ের হাতও ধরে সবার সামনে, কয় নাউজুবিল্লাহ, কি অবস্থা, কি বেশরম, এই সেই, এরকম করে অনেক কথা বলে। তাই আমাদের এটা মাথায় রাখতে হবে যে সবকিছু আমরা সংস্কৃতির অংশ করতে পারবো না। যেটা আমাদের জন্য সুন্দর, যেটা আমাদের জন্য সাবলীল, সেটাই আমরা সংস্কৃতির লোক সংস্কৃতির ইয়েতে নিতে পারবো। ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা বংশ পরম্পরায় আমাদের ঐতিহ্যের সাথে যুক্ত হতে হবে। যেমন আমরা ছেলেরা পাঞ্জাবি পরতেছি পহেলা বৈশাখ আসলে, মেয়েরা শাড়ি পরতেছে। হ্যাঁ, বা আমরা কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে পাঞ্জাবি পরি, বা এই যে যে মেয়েরা যতই ধর্মীয় ইয়া হোক না কেন, সে বিয়ের সময় কিন্তু ঠিকই শাড়ি পরতেছে। তো এগুলো হচ্ছে যে আমাদের ঐতিহ্য। এগুলো হচ্ছে যে আমাদের বংশ পরম্পরায় এসেছে। তো লোক সংস্কৃতি এভাবেই আমাদের কি ঐতিহ্য আশ্রিত। ঠিক আছে? এই ঐতিহ্য একদিনে বা অল্প সময়ে গড়ে ওঠেনি। এটা
অনেক বছর লাগছে, কয়েকশো বছর, প্রায় হাজার বছর লেগে গেছে। যেগুলো এইভাবে আসছে সেগুলোই হচ্ছে আমাদের লোক সংস্কৃতি। জিনিসটা বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, এখন আমরা আলোচনা করব লোক সংস্কৃতির পরে আমাদের লোক সংস্কৃতির যে উপাদানগুলো আছে সেগুলো। আমাদের লোক সংস্কৃতির উপাদান বলতে গিয়ে আমরা আমাদের এমনিতে যদি মোটা দাগে আমরা যদি চিন্তা করি আমাদের লোক সংস্কৃতির যে উপাদানগুলো আছে, হ্যাঁ, সেই লোক সংস্কৃতির উপাদানকে আমরা এখানে যদিও অনেকগুলো ভাগে ভাগ করছি, কিন্তু লোক সংস্কৃতির উপাদানকে আমরা মূলত এক হিসেবে এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে তোমার ফর্মালাইজড, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে তোমার এই ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালাইজড, ঠিক আছে। এখন ফর্মালাইজড কি আর ম্যাটেরিয়ালাইজড কি আমাদের মনে রাখতে হবে যে যেমন মনে করো প্রবাদ বাক্য, লোকছড়া, হ্যাঁ, যেগুলো আমাদের মুখে মুখে ইয়া হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ফর্মালাইজড লোক সংস্কৃতির উপাদান। আমাদের গীতিকা আছে, লোকপুরাণ আছে, বিভিন্ন ধরনের আশীর্বাদ আছে, বিভিন্ন ধরনের গান আছে। আবার আবার মনে করো ম্যাটেরিয়ালাইজড কিরকম, বিভিন্ন ধরনের আমাদের অনুষ্ঠান থাকতেছে, যেমন বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, হ্যাঁ, আমরা নৌকা বাইচ, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার এই যে পান্তা ভাত, এসব কিছু হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালাইজ, বিভিন্ন ধরনের অস্ত্র থাকে, বিভিন্ন ধরনের যেমন মনে করো অলংকার থাকে, ঠিক আছে, আমাদের খাদ্য, এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল মানে বস্তুগত, আর এগুলো হচ্ছে ফর্মালাইজ বা বস্তুগত। তা আমাদের ওভারঅল এইভাবে ইয়ে করলে আমাদের দেখা যাচ্ছে যে নানাভাবে ভাগ করতে গিয়ে কয়েকটা ভাগে ভাগ করছে। তাহলে বস্তু কেন্দ্রিক আমরা তো বুঝলাম, বস্তু কেন্দ্রিক বিভিন্ন ধরনের বস্তু থাকবে, বিশ্বাস বা অনুষ্ঠান কেন্দ্রিক যেমন গায়ে হলুদের অনুষ্ঠান, খেলাধুলা কেন্দ্রিক যেমন মনে করো লাঠি খেলা, তারপর হচ্ছে যে নৌকা বাইচ, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের বাক কেন্দ্রিক, মানে বাক কেন্দ্রিক বলতে মুখে মুখে ওরালি যেগুলো হচ্ছে যেমন গীতিকা, প্রবাদ, প্রবচন, হ্যাঁ। আবার দেখো অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গি যে ব্যাপারটা আছে, যে অঙ্গভঙ্গির ভিতরে বিভিন্ন ধরনের নাচ আছে, হ্যাঁ, যেমন মণিপুরী নৃত্য, বা মনে করো এই যে ওটা কি বলে, তোমার এই যে বিভিন্ন ধরনের এই যে ইয়া গান, আহ, লোকনৃত্য যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো। আবার লিখন বা অঙ্কন কেন্দ্রিকের ভিতরে যেমন মনে করো আমাদের ওই যে পটে আঁকে না, বিভিন্ন ধরনের এই যে যেমন মনে করো এই যে যে ইয়াতে আঁকা আঁকি করি যে দূর আঁকাআঁকির যে ব্যাপারটা আসে, এতে আমরা বিভিন্ন আলপনা আঁকি, শহীদ মিনারে বা বিভিন্ন পহেলা বৈশাখের ইয়েতে বা ঘরের ইয়েতে আমরা আমাদের দেখবা যে কি আমাদের এই সব কিছু হচ্ছে আমাদের লিখন বা অঙ্কন কেন্দ্রিক লোক সংস্কৃতি। হ্যাঁ, তো এই যে আমাদের লোক সংস্কৃতির উপাদানগুলো, এগুলো আমাদের চিনতে হবে, আমাদের এগুলো সংরক্ষণ করতে হবে, নাহলে আমরা ভুলে যাব আমরা কে, আমরা কোথা থেকে এসেছি। যেমন আমরা বাঙালিরা যতই বাইরের ফাস্ট ফুড খাই না কেন, আমাদের বাসায় এসে কিন্তু ঠিকই ভাত খেতে হয়, হয় কি না? ভাত না খাইলে মনে হয় যে কি জানি খাই নাই। অথচ ওয়েস্টার্ন কান্ট্রিতে কি হয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে দুপুরে লাঞ্চ করে নাই কি খাইছে, একটা বার্গার খাইছে, রাত্রে ইয়া করে নাই কি খাইছে, পিৎজা খাইছে। আমরা তো এগুলা মনে করো যতই পিৎজা খাই আর যতই বার্গার খাই, ভাত না খেলে কিন্তু আমাদের ঘুম হবে না। হবে? হবে নাকি লিলি, বলো? না স্যার। হ্যাঁ। তা আবার মনে করো এই যে আমাদের আমরা এই যে ইয়া করি নানা ধরনের জিন্স পরে বের হচ্ছি, হ্যাঁ, শার্ট পরে বের হচ্ছি, কিন্তু ঘুমানোর সময় ঠিকই আমরা কি লুঙ্গি পরে ঘুমাচ্ছি, তাই না? তো এই যে যে আমাদের লোক সংস্কৃতির উপাদানগুলো, এগুলো হচ্ছে আমাদের একটা স্বস্তি দেয়, এগুলো আমাদেরকে একটা আরাম দেয়, এগুলো আমাদের একটা আলাদাভাবে ভালো লাগা দেয়, ভালোবাসা দেয়, যেটা অন্য কোনো সংস্কৃতির ইয়েতে পাই না। আমাদের এগুলো বাই বর্ন আমরা এইসবে অভ্যস্ত হয়ে উঠি, ইউজ টু হয়ে উঠি। ওকে, এখন আসো লোক সংস্কৃতির যে সাধারণ বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু আলোচনা করব। লোক সংস্কৃতির বৈশিষ্ট্য কি কি? প্রথমে আসে লোক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে পল্লী জীবন বা গ্রামীণ জীবনের কথা ধরা পড়ে কৃষি সমাজে এই প্রকৃষ্ট ক্ষেত্র। কিন্তু এই যে এখন আধুনিক কালে এসে এই জিনিসটা আবার কিন্তু কি হচ্ছে না, আহ চেঞ্জ হচ্ছে। আমরা যে এখন বললাম শহরও কি আমাদের এই লোক সংস্কৃতির বিকাশী, এটা তো তারপর আমরা এখন আমাদের আবহমান কাল থেকে
যেহেতু আমরা পল্লী জীবন ছিল, আমাদের গ্রামীণ জীবন ছিল, তা গ্রামীণের এই যে জিনিসগুলো সবকিছু আমাদের কৃষি সমাজের প্রকৃষ্ট উদাহরণ ক্ষেত্র। কারণটা হয়েছে দেখি, আমাদের দেশে প্রায় 80% মানুষ কি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কৃষি সমাজের সাথে সম্পৃক্ত। আমরা যদিও শহরে থাকি, দেখবে দেখি গ্রামে তার ক্ষেত খামার আছে, তাই না? ওই ক্ষেত খামার থেকে সে একটা ইনকাম পাচ্ছে। এরকম হচ্ছে কিনা? বা আমাদেরও অনেকে, যেমন এই যে বান্দরবানেরও অনেকে, বা তোমাদের আমার নিজেরও, হ্যাঁ, এই যে আমাদের বিভিন্ন বাগান আছে, সে বাগান থেকে আমরা কি করি, ফল ফ্রুট বিক্রি করে বাৎসরিক একটা ইনে পাই। তাহলে আমিও কৃষিকাজের সাথে এভাবে যুক্ত আছি। তো যেহেতু কৃষিকাজের সাথে যুক্ত আছি, সেহেতু আমাদের কি কি অবশ্যই এই সংস্কৃতির এগুলো আমাদেরকে কি আমাদের ভিতরে অটোমেটিক চলে আসে। যেমন আমরা এই যে বৈশাখ মাস আসতেছে, বৈশাখ মাসে অনেকে কলা গাছ রইবে, বৈশাখ মাসে কি করে কলা গাছ লাগায়। হ্যাঁ, তো কেন? কারণ বৈশাখ মাসে কলা গাছ লাগাইলে কি করতে হবে, কলা গাছটা ভালো হয়। তো এগুলো আমাদের সংস্কৃতির অংশ, এমনি তো যে কোনো সময় লাগালে হয়। তারপরেও আমাদের এই সংস্কৃতি বা দেখা গেছে যে কি বৈশাখ মাসে আমাদের এই জিনিসটা ভালো হয়। এভাবে আরেকটা জিনিস দেখো, সংহত বা গোষ্ঠীবদ্ধ সমাজ এর অবলম্বন। সংহত বা গোষ্ঠীবদ্ধ সমাজ অবলম্বন দেখো, আমাদের এই যে যে পয়লা বৈশাখ একটা আসবে 14 এপ্রিল, তাই না? 14 এপ্রিল আমাদের একটা পহেলা বৈশাখ আসে। এখানে অনেকে অনেক ধরনের ইয়ে করে, এটা ধর্মীয় একটা দৃষ্টিকোণে নিয়ে যায়। এটা আসলে আমি মনে করি এটা কোনো ইয়া না। এটা কিন্তু কারা কারা চালু করছে? আহ পহেলা বৈশাখটা চালু করছে কে? বৈশাখ মাস বা বাংলা নববর্ষ, জানো? কেউ জানো না? না স্যার। সম্রাট আকবর। তো সম্রাট আকবর তো মুসলিম ছিল, তাহলে এটা কেমনে এটা হিন্দুয়ানি সংস্কৃতি হইলো? সমস্যাটা করছে আসলে হিন্দুরা। কি সমস্যাটা করছে? এরা কি করে, যে কোনো একটা প্রোগ্রাম আসলেই পূজা অর্চনা করে। বুঝতে পারছো? তো পূজা অর্চনা করার কারণে এরা ওই একটা বড় গাছ দেখলেও পূজা করে, একটা বড় পাথর দেখলেও পূজা করে, একটা বড় পাহাড় দেখলেও পূজা করে। তো এই একটা ইয়ার হওয়ার কারণে এরা যখন এখানে এটা রিলেটেড পূজা অর্চনা শুরু করলো, তখন আমাদের মুসলিম সম্প্রদায় মনে করলো যে কি, অনেকে তো জানতো না যে এটা সম্রাট আকবর চালু করছে। ওকে, তো তখন তারা মনে করলো যে না, এটা হিন্দুদের ইয়ে থেকে আমাদের ইয়েতে আসছে, ফলে তারা এটাকে গ্রহণ করতে পারে নাই। কিন্তু আমরা যদি হিস্ট্রি ইয়া করি, যে সম্রাট আকবর এই 14 পহেলা বৈশাখটা চালু করেছিল, কারণটা কি? এর আগে দেখা যেত যে হিজরি সন অনুযায়ী কি করা হতো, তোমার এই বছর গণনা করা হতো। ফলে ট্যাক্স কালেকশনের সময় দেখা যাইতো কখনো কখনো খরা, কখনো বন্যা। তো ট্যাক্স কালেকশন এরিয়া হইতো না, কারণ এক এক সময় এই যে যেমন আমাদের রমজান মাস কি হচ্ছে, এক এক সময় পড়তেছে না। একবার পড়ছে বর্ষার সময়, এখন এই যে গরমকাল চলে আসছে, গত কয়েক বছর এপ্রিল মাসে পড়ছে, এখন আমরা মার্চ মাসে চলে আসছি, সামনে আস্তে আস্তে দেখা যাবে যে জানুয়ারি ফেব্রুয়ারি শীতকাল, আর 5-10 বছর পরে কি দেখা যাবে যে শীতকালে আমাদের কি রমজান পড়তেছে। তো এই যে 10 বছরের একটা ডিফারেন্স থাকার কারণে এক এক সময় এক এক ইয়েতে বছরটা চলে আসতো। ফলে ট্যাক্স কালেকশনের সমস্যা হতো, কারণ আমাদের হিজরি সন করা হয়েছিল আরবি ইয়া অনুযায়ী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরি করেন সেটার সেটার বিবেচনা করে। তো কিন্তু বাংলা সন তো ওভাবে হয় নাই, পরে তিনি নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার ইয়াতে আহ, আহ, যারা জ্ঞানী গুণী যারা ছিল, শিক্ষিত জন যারা ইয়ে ছিল, তারা সবাই মিলে কয়েক হাজার বছরের ইয়া করলো, ডাটা কালেকশন করলো, পঞ্জিকা কালেকশন করলো, ইয়া কালেকশন করে তারপরে কি করলো, একটা নতুন বর্ষপঞ্জি তারা তৈরি করলো। এবং সেটা অনুযায়ী আমরা কি চলতে লাগলাম। ফলে দেখা গেল যে ওখানে আসার পরে আর কোনো সমস্যা হচ্ছে না। এখন এই যে বাংলা বর্ষপঞ্জি, এটাও কিন্তু কি আহ, বিগত ইয়া হুট করে তৈরি করা যায় নাই। এটা কয়েক এর আগে শত শত বছরের বিভিন্ন তথ্য কালেক্ট করে, কোন সময় বৃষ্টি হচ্ছে, কোন সময় রোদ হচ্ছে, কোন সময় ঝড় হচ্ছে, ইত্যাদি ইয়ে কালেক্ট করে তারপরে এই জিনিসটা চালু করা হয়েছে। তো এখন দেখো, আমরা যে সময় ঈদ পালন করতেছি এটা হয়ে যাচ্ছে মুসলমানদের, যখন দুর্গাপূজা আসতেছে তখন হয়ে যাচ্ছে হিন্দুদের, যখন বৌদ্ধ পূর্ণিমা আসতেছে এটা হয়ে যাচ্ছে বৌদ্ধদের, যখন ক্রিসমাস আসতেছে এটা হয়ে যাচ্ছে খ্রিস্টানদের। কিন্তু পহেলা বৈশাখ যখন আমরা পালন করতেছি, এখানে আমরা সবাই বাংলাদেশি, সেটা কি কি করতেছি,
অবলম্বন করতেছি। ফলে এখানে আমাদের একটা কি হচ্ছে, সংহত বা আমাদের একটা সমাজের আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখো, লোক সংস্কৃতির চর্চাটা সমষ্টি বা গোষ্ঠীবদ্ধ মানুষের হয়। তারপর লোক সংস্কৃতির সাহিত্য মূলত নিরক্ষর মানুষের সৃষ্টি সাহিত্য বা অলিখিত, এবং একটা এই সাহিত্য কি হয় পুরোপুরি কি অলিখিত। মানুষের মনে আনন্দ আসছে, সে একটা গান এমনি রচনা করছে। যেমন বাচ্চারা দেখবে যে কি এমনি এমনি আ আ উ উ করতেছে, তারা একটা কি সাহিত্য তৈরি করে ফেলছে। তা আমাদের এই সাহিত্যগুলো কেউ কিন্তু কি করে নাই, নিজের প্রচারণার জন্য করে নাই। যেমন রবীন্দ্রনাথ কবিতা লিখছে, নাম লিখে গেছে, বা অমুকে করছে, সে তার একটা নিজস্ব স্বীকৃতি সে আদায় করে নিছে। কিন্তু এই সাহিত্যগুলো যখন রচনা করা হয়েছে, তখন তারা এই চিন্তাটা করে নাই যে আমার নামটা মুখে মুখে প্রচারিত হবে, আমার গানটা মুখে মুখে প্রচারিত হবে। এই গানটা তারা এমনিতেই তৈরি করছে, মুখে মুখে বলছে, আর মুখে মুখে কি সেটা ঐতিহ্যগতভাবে চলে আসছে। তো এইটা এই জন্য আমাদের লোক সংস্কৃতির যে সাহিত্যগুলো আছে সেগুলো কি নিরক্ষর মানুষ বা সাহিত্য বা অলিখিত। আবার আহ সরি, এখানে এটা অষ্টা হয়ে গেছে, এটা হবে স্রষ্টা। ঠিক আছে, লোক সংস্কৃতির স্রষ্টা বা রচয়িতার নাম পাওয়া যাবে না। যেমন এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, কখন গায়ে হলুদ শুরু হয়েছে এটা এখন জানা যাবে না। কিছু কিছু জানা যায়, কিছু কিছু জানা যায় না। যেমন পয়লা বৈশাখ কে করছে সেটা জানা যাচ্ছে, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান কেমনে আসলো সেটা জানা যাচ্ছে না। বউ ভাতের অনুষ্ঠান কেমনে আসলো সেটা জানা যাচ্ছে না। এই যে 4 দিন না খাওয়াই, 40 দিন না খাওয়াই, এগুলো কেমনে আসলো এটা জানা যাচ্ছে না। তো এরকম আমাদের অনেক কালচারাল আছে যেগুলো কি কিভাবে আসলো সেগুলো জানা যায় না। এবং এখানে লোক সংস্কৃতিটা হচ্ছে যে আমাদের মৌখিক মাধ্যম। লোক সংস্কৃতি মূলত স্মৃতি নির্ভর। ঠিক আছে, স্মৃতি এবং রতি নির্ভর। রতি বলতে বোঝাচ্ছে তোমার দৈহিক বা ইয়াগুলা ভিত্তিক, ওগুলা তোমরা বুঝে নিবা। তো সংস্কৃত মূলত এটা পুরোপুরি স্মৃতির উপরে। যেমন এখানে কোথাও লেখা নাই, একদম বাই বুকস লেখা নাই যে গায়ে হলুদে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ওই সবাই আগে থেকে করে আসতেছে, গায়ে হলুদ অনুষ্ঠান এরকম করতে করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে কি, কেক কি আর 100 বছর আগে ছিল? এখন আর ওই গায়ে হলুদের অনুষ্ঠানে কেক চলে আসছে, মিষ্টি চলে আসছে, স্যান্ডউইচ চলে আসছে, আপেল চলে আসছে, আঙ্গুর চলে আসছে। তো এইভাবে লোক সংস্কৃতির ইয়েগুলো আস্তে আস্তে কি হয়, আপগ্রেড হয়, চেঞ্জ হয়। এবং এগুলা সরল, অকৃত্রিম এবং আর্টপূর্ণ। আমাদের সরল বলতে কেন বোঝাচ্ছে, কারণ সরলটা হচ্ছে যে এটা সাধারণ মানুষ, আমাদের লোক সংস্কৃতি আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলো কারা পালন করতেছে, এরা সবাই সাধারণ মানুষ। এদের এই বিশেষত্ব তেমন কিছু নাই, তাই এখানে এত বেশি প্যাচ গোছও নাই। ঠিক আছে, তাই তারা স্বাভাবিকভাবেই জিনিসগুলো করে সৃষ্টি করেছে। এবং লোক সংস্কৃত মূলত আহ এটা এটা নির্ভর হয়ে গেছে, যে স্মৃতি নির্ভর হবে। ঠিক আছে, যে এখানে এরকম ক্লাস আছে। করতে হ্যাঁ, আচ্ছা। তারপর লোক সংস্কৃতি বিবর্তন ধর্মী এবং নমনীয়। বিবর্তন ধর্মী মানানটা একটু ভুলে গেছে। বিবর্তন ধর্মী যে বললাম, গায়ে হলুদের অনুষ্ঠানে কেক কখন ঢুকে গেছে? কেক তো আসছে তোমার ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। তারপরে দেখো, আমরা এই যে আমাদের আমরা এখন গ্রামে গঞ্জে যেখানেই যাই, দেখবে যে কি নুডলস খাইতে দিচ্ছে, সেমাই খাইতে দিচ্ছে। সেমাইটা অনেক আগে থেকে ছিল, খিচুড়ি আমাদের অনেক আগে থেকে ছিল, কিন্তু নুডলস তো ছিল না। এখন কিন্তু নুডলস একটা কি আইটেম হয়ে গেছে না? তো এভাবে আমাদের লোক সংস্কৃতি নানা ধরনের বিবর্তনের মাধ্যমে কি হয়, এগিয়ে আসে। তো আমাদের এই যে আমরা লোক সংস্কৃতির এসব জিনিস শিখলাম, আমরা যে জানলাম লোক সংস্কৃতির বৈশিষ্ট্য, লোক সংস্কৃতি কি, লোক সংস্কৃতির ইয়েগুলো, হ্যাঁ। তো আশা করি তোমরা এটা একটা আহ ভালো করে পারবে। এটা এটা খুবই একটা পূর্ণ একটা প্রশ্ন আমাদের। আহ লোক সংস্কৃতিটা একটা যে শুধু ঐতিহ্য, যেমন ঐতিহ্য আশ্রয়ী, এটা কিন্তু আবার অনেকগুলো বিদ্যার সাথে কি থাকে, তার সম্পৃক্ততা থাকে। তোমার এখানে তোমার শুধু যে অর্থনীতি, রাজনীতি, কৃষি, হ্যাঁ, সব কিছুর সাথে একটা সম্পর্ক এখানে আমরা খুঁজে পাই। তো আজকে আমরা এতটুকুই। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, আমি কন্টিনিউ করতেছি না। ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ কালকে শুক্রবার হলেও কালকেও আমরা রাত 10টায়, ওকে, কালকে রাত 10টায় দেখা হবে।
তো তোমরা 10টার সময় ইয়ে করিও, আমরা কালকে লোক সংস্কৃতির বা ওই যে প্রবাদ প্রবচন এবং জারি গান সারি গান, হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আহ দেখা হবে কালকে। ঠিক আছে, ভালো থাকবে সবাই।